2026 সালের শুরু থেকেই সমগ্র বিশ্বের পরিস্থিতি উত্তপ্ত। গ্রিনল্যান্ড এখন শুধুমাত্র একটি বরফে ঢাকা দ্বীপ নয়, ইউরোপের দ্বন্দ্বের অন্যতম কেন্দ্রবিন্দু। একদিকে আমেরিকা যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে, We are going to do something on Greenland, whether they like it or not. অন্যদিকে সমগ্র ইউরোপ এই অগ্রাসনের বিরোধিতা করছে। আজকের ভিডিওতে আমরা জানবো আমেরিকা কেন গ্রিনল্যান্ড দখল করতে চাইছে, গ্রিনল্যান্ডে এমন কি আছে, আবার গ্রিনল্যান্ডও তো একটি দেশ, তাহলে ডেনমার্ক কেন আমেরিকার সব থেকে বেশি বিরোধিতা করছে, আমেরিকা আবার কেন গ্রিনল্যান্ডকে আক্রমণ করার জন্য চীন ও রাশিয়াকে কারণ হিসাবে দেখাচ্ছে। Russia or China will take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. আর যদি আমেরিকা গ্রিনল্যান্ডে আক্রমণ করে তাহলে নেটোর ভবিষ্যৎ কি হবে? আজ এইসব জটিল প্রশ্ন খুব সহজ সরল ভাষায় দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সম্পর্কে জানতে গেলে আমাদেরকে 1000 খ্রিস্টাব্দে যেতে হবে, যখন ডেনমার্কের যোদ্ধা ভাইকিংসরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডকে আবিষ্কার করে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। কিন্তু প্রতিকূল পরিবেশের জন্য তারা সেখানে টিকতে পারেনি। তারপর থেকে ইনুইটসরা গ্রিনল্যান্ডে বসবাস করা শুরু করে এবং এখনো পর্যন্ত গ্রিনল্যান্ডে ইনুইটসরাই মূল বাসিন্দা। পরবর্তীতে যখন সমগ্র ইউরোপ কলোনি বিস্তার করছিল, তখন ডেনমার্ক আবার গ্রিনল্যান্ড দখল করে এবং সেই থেকে আজ পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের দখলে। যদিও ডেনমার্কের একটি নিজস্ব সরকার ও শাসন ব্যবস্থা আছে, ডেনমার্ক গ্রিনল্যান্ডকে অর্থনৈতিক, সামরিক ও পরিকাঠামোর দিক থেকে অনেক সহযোগিতা করে, যে কারণে গ্রিনল্যান্ড ডেনমার্কের থেকে কখনো বিচ্ছিন্ন হতে চায়নি, যে কারণে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের একটি অবিচ্ছেদ্য অংশ। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড না নেয় তাহলে চীন বা রাশিয়া দখল করতে পারে এবং যে কোনো মূল্যে গ্রিনল্যান্ডকে আমেরিকার অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেই থেকে যত সমস্যার সূত্রপাত, কেন একটি বরফে মোড়া দেশ 21 শতকের বিশ্ব রাজনীতির একটি ক্রাউন জুয়েলে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে এটিকে একটি সাধারণ দেশ হিসাবে মনে হলেও ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকালে বোঝা যায় এটি কোনো সাধারণ দেশ নয়। এটি উত্তর আমেরিকা, ইউরোপ এবং আর্কটিক অঞ্চলের সংযোগস্থল। গ্রিনল্যান্ডের এই অবস্থানই গ্রিনল্যান্ডকে উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। গ্রিনল্যান্ড যা দখলে থাকবে সেই আটলান্টিকের বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করবে। এছাড়া যেহেতু মেরুর বরফ গলছে, তো ভবিষ্যতে আটলান্টিকের সঙ্গে এশিয়ার নতুন বাণিজ্য পথ সৃষ্টি হতে পারে। এই অঞ্চল ভবিষ্যতে সুয়েজ খালের বিকল্প হিসাবেও ব্যবহার হতে পারে, যে কারণে আমেরিকা গ্রিনল্যান্ড হাতছাড়া করতে চাইছেন। এছাড়া গ্রিনল্যান্ডে আছে আমেরিকার অন্যতম সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস। এই ঘাঁটি আমেরিকার একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট, কারণ এই ঘাঁটি থেকে রাশিয়া থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারে, যা আমেরিকাকে এক্সট্রা সিকিউরিটি দেয়। এছাড়া মহাকাশে স্যাটেলাইট নজরদারি প্রমাণ করে, যা রাশিয়া থেকে হওয়া পারমাণবিক আক্রমণের আগাম পূর্বাভাস দেয়। যেহেতু রাশিয়া থেকে আমেরিকা আসা মিসাইল আর্কটিক অঞ্চল দিয়ে আসলে সব থেকে কম দূরত্ব অতিক্রম করতে হয়, সেহেতু আমেরিকার জন্য গ্রিনল্যান্ডকে হাতছাড়া করা মানে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়া। গ্রিনল্যান্ড হলো বিখ্যাত GIU কে উত্তর প্রান্ত। GIU কে হলো গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউনাইটেড কিংডম, এবং ঠিক এই প্যাসেজ দিয়েই রাশিয়া সাবমেরিন আর্কটিক অঞ্চল অতিক্রম করে ইউরোপে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই করিডোর ছিল নেটোর জন্য প্রথম প্রতিরক্ষা রেখা, যা এখনো পর্যন্ত আমেরিকার জন্য সমানভাবেই গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ মানেই আমেরিকার নিরাপত্তা বজায় থাকা। চীন বর্তমানে বিশ্বের 70% রেয়ার আর্থ মিনারেল নিয়ন্ত্রণ করে, আর এই মিনারেল ছাড়া যুদ্ধ বিমান, সেমিকন্ডাক্টর ও মিসাইল তৈরি করা সম্ভব নয়। গ্রিনল্যান্ডের মোটা চাদরের নিচে লুকিয়ে আছে ইউরেনিয়াম, কয়েক বিলিয়ন ব্যারেল অয়েল এবং প্রচুর পরিমাণে এই রেয়ার আর্থ মিনারেল, যে কারণে গ্রিনল্যান্ড আমেরিকার কাছে ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় দেশ। যদি ভবিষ্যতে ইউএসএ গ্রিনল্যান্ডের এই রেয়ার আর্থ মিনারেল ইউজ করতে পারে, তাহলে আমেরিকা ভবিষ্যতে চায়নার মনোপলি ভাঙতে পারবে। আমেরিকা গ্রিনল্যান্ড দখলের অন্যতম ভয় হলো চীন। চীন এমন একটি রাষ্ট্র যে প্রথমে সৈন্য পাঠায় না, সে প্রথমে পাঠায় টাকা। চীন দীর্ঘদিন ধরে গবেষণার নামে গ্রিনল্যান্ডের মধ্যে প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করে চলেছে। সাম্প্রতিক চীন গ্রিনল্যান্ডের মধ্যে একটি এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা করছিল এবং গ্রিনল্যান্ড তাতে রাজি হয়েছিল, কিন্তু আমেরিকার চাপে শেষ পর্যন্ত গ্রিনল্যান্ড অসম্মত করে। অন্যদিকে ডেনমার্কের প্রেসিডেন্ট ফ্রেডরিকসেন ডেনমার্কের সৈন্যদেরকে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে রেখেছে যদি গ্রিনল্যান্ডের মধ্যে কোনো আমেরিকান সৈন্য দেখতে পায়। কিন্তু এখন প্রশ্ন হলো ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো এই পরিস্থিতিকে কিভাবে দেখছে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান একদম স্পষ্ট এবং কঠোর। ইউরোপীয় ইউনিয়নের মতে গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল। ডেনমার্ক হলো ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য, আর এদিকে গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটি অধিকৃত রাষ্ট্র। তাই মিত্র দেশকে চাপ দিয়ে কোনো ভূখণ্ডকে জবরদস্তি দখল ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করবে না। অপরদিকে নেটোর সমস্যা আরো মারাত্মক। নেটোর সব থেকে বড় ডেডলাইন হলো
কোনোভাবেই নেটো সদস্য ভার্সেস নেটো সদস্য সংঘর্ষ নয়। যেহেতু ইউএসএ ও ডেনমার্ক দুজনেই নেটোর সদস্য, সেহেতু এই দুজনের মধ্যে সংঘাত হলে নেটো হয়তো ভেঙে যেতে পারে। নেটো আমেরিকার উদ্বেগের সঙ্গে একমত GIUK প্যাসেজের গুরুত্ব নিয়ে, কিন্তু নেটো চাইছে আমেরিকা যে পদ্ধতিতে গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে সেটিকে পরিবর্তন করা। গ্রিনল্যান্ডের মধ্যে আমেরিকার একটি সামরিক ঘাঁটি আছে, সেহেতু আলাদা করে গ্রিনল্যান্ডকে দখল করার কোনো দরকার নেই। অন্যদিকে ডেনমার্ক হুমকি দিয়েছে যদি ইউএসএ গ্রিনল্যান্ডে আক্রমণ করে তাহলে ডেনমার্ক আর্টিকেল 5 অ্যাক্টিভেট করে দেবে। নেটোর আর্টসে বলা আছে কোনো নেটো কান্ট্রির ওপর হামলা মানে সমস্ত নেটো কান্ট্রির ওপর হামলা, অর্থাৎ সমস্ত নেটো কান্ট্রি আমেরিকার উপর আক্রমণ করবে। আর ঠিক এরকমটা যদি হয় তাহলে নেটো রাতারাতি ভেঙে যাবে, এবং এক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে চীন ও রাশিয়ার। এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার এই অগ্রাসনের তীব্র বিরোধিতা করছে এবং নেটোও চায় না এরকম কোনো পরিস্থিতি তৈরি হোক। যদি এরকম কোনো পরিস্থিতি হয় তবে এটি সমগ্র ইউরোপের জন্য হুমকি। তবে সব দিক থেকে বিচার করে বলা যেতে পারে চীন যেভাবে সমগ্র বিশ্বে নিজেদের জাল বিস্তার করছে সেক্ষেত্রে আমেরিকার ভয় যৌক্তিক। তবে আমেরিকা যে পদ্ধতিতে গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইউএসএ এর আগেও গ্রিনল্যান্ডকে ডেনমার্কের থেকে কিনে নিতে চেয়েছিল, কিন্তু ডেনমার্ক রাজি হয়নি। বর্তমানেও ডেনমার্ক রাজি নয়, তো আমেরিকার উচিত শান্তিপূর্ণ ও আলোচনা সাপেক্ষ পদক্ষেপ নেওয়া। হঠাৎ কোনো সিদ্ধান্ত সমগ্র ইউরোপকে বিপদে ফেলতে পারে। এ বিষয়ে আপনার কি মনে হয়, কে সঠিক, আমেরিকা না ডেনমার্ক?